দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইখতিয়ার ফেরদৌস। সপ্তাহ জুড়ে কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি আগ্রহ আর আলোচনার জন্ম দিয়েছে, চ্যানেলের কোন খবরগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, সব থাকছে আজকের পর্বে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডাকসু নির্বাচনে ভিপিজিএস পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম SM ফরহাদ জয়ী। গরু মুরগির খামারে চলছে মাদ্রাসা, পাশ করে না কেউ। বিজয় সরণিতে নতুন ট্রাফিক লাইট, কি বলছে জনগণ? পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। পূর্ণিমা ভদ্র বললেন, বেশিরভাগ মানুষই আমাকে রচনা ব্যানার্জি বলে ডাকেন। প্রজন্ম বদলের আভাস, রোহিতের পর নেতৃত্বে গিল। কি রয়েছে মেসির 100 কোটির বাড়িতে? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাপক আগ্রহ ও উদ্দীপনায় ডাকসু নির্বাচন শেষ হয়েছে। ভিপিজিএস এবং AGS পদে বিরাট জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। বিস্তারিত লায়লা নৌসিনের রিপোর্টে। দিনভর উত্তেজনা, কার কাঁধে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দায়িত্বভার। বিকাল 4টায় ভোট শেষ হওয়ার প্রায় 10 ঘন্টা পর একে একে প্রকাশ হতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তাতে একটি বাদে বাকি সবকটি হলে এগিয়ে থাকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এর পরপরই সিনেট ভবনে এসে উল্লাস শুরু করে প্যানেলের সমর্থকরা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার সকাল 8:15টায় ডাকসুর চিফ রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পূর্ণাঙ্গ ফলাফল। এতে 18টি হলে 14,042 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। 10,794 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের SM ফরহাদ এবং 11,772 ভোট পেয়ে AGS নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে 5,658 ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন 2,549 ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন 4,645 ভোট। বিজয়ী পক্ষকে অভিবাদন জানিয়ে সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জের একটি মাদ্রাসা, গরু মুরগির খামারের মধ্যেই চলছে এই মাদ্রাসা, যেখানে রয়েছে 15 জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী, অথচ পাশ করছেন না একজন শিক্ষার্থীও। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব মোর্শেদ। নোয়াখালীর বেগমগঞ্জ দারুল ফালা দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের নামে চলছে ভয়াবহ অনিয়ম। চলতি বছরের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে অংশ নেওয়া 4 জন শিক্ষার্থী ফেল করেছেন, অথচ প্রতিষ্ঠানটিতে রয়েছেন 15 জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পান। মাদ্রাসার ক্লাস চলে গরু মুরগির খামারে। প্রতিটি শ্রেণীকক্ষে বরাদ্দ রয়েছে একটি, সর্বোচ্চ 2টি বেঞ্চ। শিক্ষার্থীরা নিজেদের রোল পর্যন্ত বলতে পারে না। পরীক্ষার ফল খারাপ হওয়ার পর শিক্ষকরা উপজেলা প্রশাসনের কাছে 240 জন শিক্ষার্থীর তালিকা জমা দিলেও সরজমিনে গিয়ে পাওয়া গেছে মাত্র 27 জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এমপিওভুক্তির প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম রয়েছে। টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূত নিয়োগ, নিজস্ব জায়গা নিয়ে জটিলতা ও স্থানীয় মানুষের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। আগে থেকে অভিযোগ ছিল যে মানে অবস্থা ভালো না, সুবিধাজনক। তো আমি যে অভিযোগ করার কোনো বিষয় না, ওই যে শিক্ষকদের এমপিও করানোর সংক্রান্ত সুবিধা মানে পিং হয়ে গেছে। হ্যাঁ, পিং বলতে হচ্ছে প্রতিষ্ঠানে যারা প্রথম থেকে যারা শিক্ষক ছিল, এমপিও করানোর সময় ওদেরকে বাদ দিয়ে ওই সুপার যে
টাকা পয়সা খেয়ে অন্য ব্যক্তিদের আপনার এমপিও করে ফেলছে। হ্যাঁ, এটা নিয়ে অভিযোগ তদন্তের জন্য দিচ্ছিলাম, আমি দুজনকে নিয়োগ করছিলাম, ওরা তদন্ত করছে, রিপোর্ট দিচ্ছে। এর মাঝখানে যে লাস্টে দাখিল পরীক্ষা যেটা হলো, এটা হচ্ছে আপনার 4 জনের মধ্যে আপনার 4 জনই ফেল করছে। একজন পরীক্ষার্থী 4 জনে ফেল করছে। তো এই কারণে আমি তাদেরকে আরো মাস 2 আগে ওরা আসছিলাম, শিক্ষার্থী কয়জন যেগুলো কেউ বলতে পারো কয়জন শিক্ষার্থী। তো তখন থেকে তার বেতন আটকে রাখছিলাম। রিসেন্টলি এরা খুব করতেছে বেতনের জন্য। তো আমি ওই সরজমিন গেছি, গিয়ে দেখি আসলে শিক্ষার্থী নাই। শিক্ষার্থী আছে হচ্ছে আপনার 35 থেকে 40 জনেরকে। হ্যাঁ, ওদের হাজিরা খাতায় আছে আপনার 200, আমাকে যে লিস্ট দিচ্ছে তাদের 289 জন দেখা গেছে। আসলে একজন শিক্ষার্থী নাই। কথা বলে দেখা গেছে ওরা প্রত্যেক ক্লাসে 3 জন 4 জন 5 জন 6 জনের উপরে শিক্ষার্থী আছে। এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রধান মাওলানা ইমাম হোসেনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন। মাদ্রাসায় গিয়ে তিনি দেখতে পান গোয়ালঘরের একটি কক্ষে 6ষ্ঠ শ্রেণীর ক্লাস চলছে। এমপিও ভুক্তির সময় মাদ্রাসার সুপার অর্থের বিনিময়ে আগের শিক্ষকদের বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেন। গত 5 বছরে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কখনো সর্বোচ্চ 10 জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়নি। এবছর 4 জন অংশ নিয়ে সবাই ফেল করেছে। অভিযোগ ওঠায় গত 2 মাস ধরে মাদ্রাসার শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। সম্প্রতি শিক্ষকরা বেতন চালুর অনুরোধ জানালে সরজমিনে গিয়ে ভয়াবহ পরিস্থিতি দেখতে পান ইওনো আরিফুর রহমান। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। নিঃসন্দেহে বিজয় সরণি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা। এবার এই ব্যস্ততার নিয়ন্ত্রণে এসেছে নতুন ট্রাফিক লাইট। কি বলছে জনগণ? বিস্তারিত জানতে চলুন দেখে আসি এজাজ মাহমুদের রিপোর্ট। আমাদের দেশে আইন না মানার অভ্যাসই বেশি, যে যত না মানতে পারে সে তত ভালো। আগে যেই পরিমাণ বসে থাকা লাগতো এই রাস্তাটায়, এখন কিন্তু সেরকম না। বর্তমানে এটা দাওয়াতে খুব সুন্দর ডিসিপ্লিন ভাবে সবাই চলতে পারছে। ট্রাফিক মেইনটেনেন্সটাও আমাদের জন্য সুবিধা হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বিজয় সরণি। বিজয় সরণিতে নতুন করে বসানো হয়েছে সিগন্যাল লাইট। চলুন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এমনকি জনগণ এই বিষয়ে কি ভাবছে ও বলছে। অনেক ভালো লাগছে। এই সিগন্যালটা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করেছি আমরা। বর্তমানে এটা দাওয়াতে খুব সুন্দর ডিসিপ্লিন ভাবে সবাই চলতে পারছে। ভালো আছে এবং ওনাদের কার্যক্রম আমাদের খুব ভালো লাগতেছে, যে যার যার মতন মেনটেন করে চলতেছে, এটাই আমাদের কথা। আলহামদুলিল্লাহ, আগের চাইতে তো অনেক ভালোই। আগে যেই পরিমাণ বসে থাকা লাগতো এই রাস্তাটায়, এখন কিন্তু সেরকম না। বর্তমান যে সিগন্যাল লাইট অনুযায়ী যে সিগন্যালগুলো চলতেছে, ভালো একটা দিক বা ভালো একটা ফলাফল পাওয়া যাচ্ছে এর মাধ্যমে। ট্রাফিক মেইনটেনেন্সটাও আমাদের জন্য সুবিধা হচ্ছে এবং গাড়ি ঘোড়া এক সিগন্যালে তো আরেক সিগন্যালে খুবই অল্প সময়ের ভেতরে পার হয়ে যাচ্ছে। এখন অনেকটাই শান্তি এসছে, কারণ আমরা এই সিগন্যালটাকে মানি, সিগন্যালটা আমরা চাই। ভালো, এটা সিগন্যাল ভালো, কিন্তু সিগন্যাল তো পুলিশই মানে না, আমরা তো ঠিকই মানতেছি। পুলিশ দেখা যায় কি সবুজ বাতি জ্বললে দাঁড়ায় রাখছে, লাল বাতি জ্বললে ছাড়ে দেয়। সিগন্যাল লাইট সেক্ষেত্রে কতটা স্বস্তি ফিরে এসেছে বলে আপনি মনে করেন? এটা তো ইউজ নাই তেমন একটা। যদি ইউজ হইতো মানুষ মানতো তাহলে এটা স্বস্তি হয়। যখন মানবে তখন স্বস্তি আসবে। এখনো 100% মানুষ মানে না। 100% মানে না? না মানার কারণটা কি বলে আপনি মনে করেন? এখন এটা মানুষের উদাসীনতা। আমাদের দেশে আইন না মানার অভ্যাসই বেশি, যে যত না মানতে পারে সে তত ভালো। এটা অভ্যাসই নেই, আইন মানার কোনো অবস্থা না মানা নেই। আইনের বাইরে থাকতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখে ভালো লাগছে যে নতুন সিগন্যাল লাইট দিয়েছে, এবং সবাই যদি আমরা সঠিকভাবে এই আইনগুলো মেনে চলতে পারি তাহলে দেখবো আমাদের সময়গুলো সেভ হবে। কষ্ট তো অবশ্যই কমেছে, কারণ যেহেতু আগে এক একটা সিগন্যালের দীর্ঘ সময় মানুষকে বসে থাকতে হতো, এখন যেহেতু অটো সিগন্যালে চলে, একটা নির্দিষ্ট সময় পর সব দিকেই সবাই টান পাচ্ছে, সবাই যেতে পারতেছে। যে কারণে আগে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা এখন আর নাই। এটা ভালো, পজিটিভ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যেন আবারও কেঁপে উঠল। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 9 সেপ্টেম্বর পদত্যাগ করেছেন। জেএনজিদের তীব্র আন্দোলনের চাপেই তিনি সরে দাঁড়িয়েছেন। বিস্তারিত তন্ময় মাহমুদের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সহিংস প্রতিবাদ ও বিক্ষোভের 2 দিনের মাথায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার সরকার বিরোধী বিক্ষোভ প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ তরুণ দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ দমনে কঠোর হয় ওলি সরকার। পরিস্থিতি উত্তপ্ত হবার সাথে সাথে দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ জারি করে কাঠমান্ডু প্রশাসন। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন অন্তত 19 জন। এ ঘটনায় কাঠমান্ডু উপত্যকা থেকে বিভিন্ন জেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকাল থেকে কারফিউ উপেক্ষা করে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় জমায়েত হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেন নেপালের পার্লামেন্ট ভবনে, যার কয়েক ঘন্টা পর দেশটির প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলির পদত্যাগের ঘোষণা আসে। তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগের মুখে নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশের এলাকা থেকে মন্ত্রীদের বাসভবন থেকে হেলিকপ্টারে সরিয়ে নেয় সেনাবাহিনী। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দুপুর 12:45 থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলির নেতৃত্বাধীন সরকার। এছাড়াও দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে সরকারের বিরুদ্ধে, জানিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের তরুণ প্রজন্ম, যার ধারাবাহিকতায় সহিংস বিক্ষোভে পতন হল প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলির। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। ফাগুনের দিন শেষ হবে একদিন, এই অসাধারণ গানটি গেয়ে বর্তমান সময়ে ভক্তদের মন জয় করে নিয়েছে পূর্ণিমা। বেশিরভাগ মানুষই তাকে রচনা ব্যানার্জি বলে ডাকছে। বিস্তারিত জেনে আসব নাদিম হাসানের সাক্ষাৎকার থেকে। আগুনের দিন শেষ হবে একদিন। মেয়েটির নাম পূর্ণিমা, চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতোই মাধুর্য। টাঙ্গাইলের মধুপুর তার জন্মস্থান, আর পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগে। ছোটবেলা থেকেই তার প্রিয় সঙ্গী গান, সেই ভালোবাসাকে সঙ্গী করেই ধাপে ধাপে এগিয়ে যান তিনি। 2023 সালে অংশ নেন চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায়। দুর্ভাগ্যবশত দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয় তাকে। তবে সেদিন মঞ্চে গাওয়া আগুনের দিন শেষ হবে একদিন তাকে আলাদা পরিচিতি এনে দেয়। আগুনের দিন শেষ হবে একদিন গানটির মাধ্যমে হাজারো মানুষের ভালোবাসা, প্রশংসা আর প্রেরণা পেতে শুরু করেন পূর্ণিমা। এর পরের গল্পটা শুনব তার মুখ থেকেই। পূর্ণিমা ভদ্র, শুরুতে চ্যানেলে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো গান করেন। চেষ্টা করি। গানের যাত্রাটা একটু জানতে চাই। আমি একদম ছোট থেকে গান করি। যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, আমি ছোট থেকে যখন গান করতাম, আমার মা বাবা দেখতো যে আমি টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন তখনকার শিল্পীরা, রুনা লায়লা, সাবানা ইয়াসমিন, তাদের গান শুনছি, তো আমি গুনগুন করে গাচ্ছি। আমার মা বাবা খুব পছন্দ করতো। তো তারপর তারা যখন বুঝলো যে না, তাহলে ওকে একটু গান শিখাই, বোধহয় ভালো কিছু করতে পারবে, তো সেখান থেকে আমার যাত্রা শুরু আর কি। আমাদের এলাকার গানের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের কাছে প্রথমে শিখেছি, তারপর আমার টাঙ্গাইলের কয়েকজনের কাছে শিখেছি, এভাবেই। ঠিক কখন উপলব্ধি করতে পারলেন যে না, আসলে আমাকে দিয়ে হচ্ছে বা মানুষ আমাকে চিনছে? আমি তখন অনেক বেশি ছোট, স্কুলে পড়ি। বিভিন্ন উপজেলার প্রতিযোগিতা, জাতীয় প্রতিযোগিতা যেগুলো ছিল সেগুলোতে অংশগ্রহণ করতাম, আর আমি অনেক বেশি পুরস্কার পেয়েছি। আমাদের যে বিচারক ছিল সবাই খুবই পছন্দ করেছে, মধুপুরের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছি, খুব পছন্দ করেছে। তো পরে আমি উপলব্ধি করলাম যে না, আমি এটা নিয়ে আগাতে চাই, আমি চাই আমার ফিউচার গান নিয়ে দেখতে। এভাবেই আমার গান নিয়ে যাত্রা শুরু। রচনা ব্যানার্জির মতো দেখতে, এটা কেন? অথবা এই যে মানুষ বলে, এটা কতটুকু ভালো লাগে? ভালো লাগে, এত বড় একজন গুণী মানুষের সাথে আমাকে তুলনা দিচ্ছে, আমার খুবই ভালো লাগে যে তারা আমার চেহারার মধ্যে বা আমার হাসির মধ্যে কারো হাসির মিল খুঁজে পাচ্ছে, আমার ভালো লাগে এটা। শুধু কি এই যে কমেন্টই বলে, নাকি পরিবারের বা আশেপাশে যারা আছে তারাও বলে? হ্যাঁ, আমি যখন স্কুলে পড়তাম তখনও আমার একটা টিচার ছিল, সেও বলতো তোমার হাসি রচনা ব্যানার্জির মতন। ওটাই আমার প্রথম শোনা। আমি ভেবেছি যে শুধু মনে হয় তার কাছেই মনে হয় এমন,
তারপর এত কমেন্ট পাচ্ছি তো মনে হচ্ছে যে আসলেই বোধহয় এরকম। যখন বলে রচনা ব্যানার্জি তখন একটু অভিনয়ের ইচ্ছা জাগে না? ইচ্ছা আছে, এখন কখনো তো করা হয়নি বা সাহস হয়নি, দেখা যাক। 2023 সালে আপনি চ্যানেল সেরা কণ্ঠে অংশগ্রহণ করেছিলেন, ওই যাত্রাটা কতটুকু ছিল, কিভাবে ছিল যদি একটু বলেন। যাত্রাটা খুবই স্বল্প ছিল। আমি একদিন টিভিতে দেখতে পাই যে অডিশন চলছে, আমি আগের দিন জানতে পারি, পড়াশোনার ব্যস্ততার কারণে খোঁজ নিতে পারিনি যে অ্যাকচুয়ালি অডিশনটা কবে। আগের দিন জানতে পারি, তো পরের দিন অল্প একটু প্র্যাকটিস করে একদম চলে যাই, গিয়ে প্রথম অডিশন দিই, ফার্স্ট রাউন্ডে আমি পারি, কিন্তু দুঃখজনকভাবে সেকেন্ড রাউন্ডে আমি আর উত্তীর্ণ হতে পারিনি। চ্যানেলে এই ধরনের সুযোগটা দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমি মনে করি এটা হওয়া উচিত। আর আমি চ্যানেলে সেরা কণ্ঠ, খুদে গানরা, যেগুলো আমি একদম ছোট থেকে দেখি, তো এগুলোর প্রতি আমার খুবই আগ্রহ, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটাকে। যে গান দিয়ে আসলে একজন পূর্ণিমা রচনা ব্যানার্জি হয়ে ওঠা, সাধারণ মানুষ যখন আপনার গান শুনে আপনাকে রচনা ব্যানার্জি বলে, ওই গানটা একটু শুনতে চাই। অবশ্যই। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নে শিরিবে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। যারা আপনাকে ভালোবাসা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন, এবং শেষ তাদের উদ্দেশ্যে একটা গান করে দেবেন। আমাকে যারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন, এত বেশি গান গাওয়ার জন্য আগ্রহ যোগাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আপনাদের কমেন্ট আমি প্রায়ই পড়ি, এমন আছে যে সারাদিনই আমি একটু পরপর গিয়ে কমেন্ট বক্স চেক করছি যে কে কী কমেন্ট করছে, আমার খুবই ভালো লাগে। আর কমেন্টগুলো যখন পাই আমার মনে হয় যে আমি আরও বেশি গান গাবো, আমার গান গাওয়া দরকার, এটাই আমার জীবন। পূর্ণিমা মানেই গান, আমাকে গান গেতেই হবে। রঙ্গিলা 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 রে, আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে, রঙ্গিলা 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 রে, আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে, রঙ্গিলা 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 রে, আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে। ভারতীয় জাতীয় ক্রিকেট দলে আসছে এক বিশাল পরিবর্তন। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে শুভমান গিলের নেতৃত্বে তৈরি হবে ভারতীয় ওয়ানডে দল। বিস্তারিত মুইন তাজদিদের রিপোর্টে। ভারতের ক্রিকেটে প্রজন্ম বদলের আভাস স্পষ্ট হয়েছে। সচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির অবসরের পর এবার ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। সামনে বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়ানডে দলের নেতৃত্বে নতুন রূপ দিতে চাচ্ছে। এরই অংশ হিসেবে তরুণ ব্যাটার শুভমান গিলকে ওয়ানডে অধিনায়ক করার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি টেস্ট অধিনায়কত্ব করছেন এবং টি-20তে সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, গিলের নেতৃত্বে ওয়ানডে দল গড়ে তোলার সিদ্ধান্তে ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচকদের ভাবনা 2027 ওয়ানডে বিশ্বকাপের আগেই গিলকে যথেষ্ট সময় দেওয়া, যাতে তিনি নেতৃত্বে পরিণত হওয়ার পাশাপাশি একটি সুসংগঠিত দল দাঁড় করাতে পারেন। তবে এই সিদ্ধান্ত রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়া সফরেই ওয়ানডে অধিনায়ক হিসেবে তার দায়িত্ব শেষ হতে চলছে। যদিও রোহিত শর্মা আরও কয়েক বছর ওয়ানডে খেলতে এবং আরেকটি বিশ্বকাপ জেতার চেষ্টা করতে চান, কিন্তু তার তখন বয়স হবে 40। এছাড়া ক্রিকেট মহলে জল্পনা, ওয়ানডের পর গিলকে ধীরে ধীরে টি-20 দলের নেতৃত্বে দেখা যেতে পারে। 2026 টি-20 বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের জায়গায় তিনি দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফুটবলের জাদুকর লিওনেল মেসি এবার শুধু মাঠেই নয়, বিলাসবহুল জীবনযাপন নিয়েও আলোচনায়। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডায় কিনেছেন একের পর এক স্বপ্নের বাড়ি। বিস্তারিত ইখতিয়ার ফেরদৌসের রিপোর্টে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি লিওনেল মেসি। মাঠে তার ড্রিবলিং, পাস আর গোল যেন এক একটি শিল্পকর্ম। কোটি ভক্তের হৃদয়ে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং এক অনুপ্রেরণা। বার্সেলোনা থেকে PSG আর এখন ইন্টার মায়ামি, যেখানেই খেলছেন সেখানেই জাদু ছড়িয়েছেন। কিন্তু মেসির জীবনের গল্প শুধু মাঠে সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও তার বিনিয়োগ আর বিলাসবহুল জীবনযাপন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ফ্লোরিডায় কিনেছেন এক অসাধারণ প্রাসাদ, ফোর্ট লডারডেলের বে কলোনি এলাকায় একটি ওয়াটারফ্রন্ট ম্যানশন। দাম প্রায় $10.75 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 115 কোটিরও বেশি। এই বাড়িটি একেবারেই স্বপ্নের মতো। প্রায় 10,500 স্কোয়ার ফিট জুড়ে বিশাল জায়গা। ভেতরে রয়েছে 8টি শোবার ঘর, 9টির বেশি বাথরুম, একটি আলাদা জিম আর স্পা, আধুনিক রান্নাঘর, ব্যক্তিগত সুইমিং পুল, এমনকি বোট রাখার জন্য 2টি ডক পর্যন্ত আছে। তার উপর রয়েছে 170 ফুট লম্বা ওয়াটারফ্রন্ট, যেখান থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই প্রাসাদ ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ট্রেনিং গ্রাউন্ডের একেবারেই কাছাকাছি, যাতে মেসির জন্য যাতায়াত হয় সহজ আর স্বাচ্ছন্দ্যময়। তবে এটি মেসির একমাত্র সম্পত্তি নয়। এর আগেই তিনি মিয়ামির সানি আইলস বিচ এলাকায় কিনেছিলেন পুরো 9ম তলার একটি কন্ডো ইউনিট, যার দাম প্রায় $7.3 মিলিয়ন। সব মিলিয়ে বলা যায় ফ্লোরিডা এখন মেসির দ্বিতীয় ঘর। শুধু খেলার মাঠই নয়, বরং তার পরিবারের জন্য এখানে তৈরি হচ্ছে নিরাপদ, বিলাসবহুল এক আবাস। মেসি মাঠে যেমন জাদু দেখান, জীবনের বাইরেও তার প্রতিটি পদক্ষেপ ভক্তদের কাছে হয়ে ওঠে এক একটি আলোচিত গল্প। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের বহুল আলোচিত খবরের বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই নিয়ে আসব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ইখতিয়ার ফেরদৌস। দেখা হবে আগামী সপ্তাহে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে।